চলো না, পুলিশের কাছে যাই। একবার ধরিয়ে দিলে ওরা কিছু করতে পারবে না ওরা। রেহেনা ফিসফিসিয়ে বলে ওঠে। আতায়ুর বলে, তুমি জানো না রেহানা, ওরা কি কি করতে পারে। তোমার কোনো ধারণা নেই। ইশতিয়াকের কাহিনী মনে আছে তোমার? মারুফার সাথে কি হয়েছিল ভুলে গেলে? আমি আমার মেয়েটাকে হারাতে পারবো না। আতাউর আলম ভয় পাচ্ছে। এত সহজে হার মেনে নিলেন আতাউর আলম? না, একজন বাবা ভয় পাচ্ছে রেহানা। এমন সময় ফোনের রিংটন বেজে ওঠে। আতায়ুর আলম চমকে উঠে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে কণ্ঠে বিদ্রুপ নিয়ে তার চাচাতো ভাই খোরশেদ বলে ওঠে, আগামীকাল নির্বাচন, আর আজ সশস্ত্র প্রার্থী আতাউর আলম নির্বাচন বর্জন করেছে। খবরটা কি সত্যি? আতায়ুর আলম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সত্যি। 10 শব্দটি মুখ থেকে উচ্চারণ করেই ফোন কেটে দেয় সে। স্বামী নিয়ে আসার আলোকে টানতে টানতে এনে লিভিং রুমে দাঁড় করায়। আলো কিছুটা টলছে। স্বামীন ঋতুর দিকে তাকিয়ে বলে, ওকে কিছু খাওয়াও। আমি খাবো না, এই বাড়ির কিছু আমি মুখে দেব না, বললাম তো। চেঁচিয়ে বলতে থাকে আলো। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, কতক্ষণ থাকবে না খেয়ে? আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তুমি কতক্ষণ না খেয়ে থাকো। আলো স্বামীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। সীতারা এসে ঋতুর হাতে একটা গ্লাস দিয়ে বলে, বড় ভাইজানের মিন্ট লেমন ভাবি। ঋতু গ্লাসটা স্বামীনের হাতে তুলে দিতে যাবে, তখনই ইলহাম ধমকের সুরে বলে, তুমি কেন দিচ্ছ? ভাই আর বউ দেবে, ওর হাতে গ্লাস দাও। স্বামীন আলোর দিকে তাকায়। ঋতু আমতা আমতা করতে থাকে। ঈশিতা আলোকে দেখে। আলো সবাইকে অবাক করে দিয়ে ঋতুর হাত থেকে গ্লাসটা নেয়। তারপর স্বামীনের চোখের দিকে একবার তাকিয়ে গ্লাসের পানীয়টুকু স্বামীনের মুখে ছুঁড়ে মারে। ঘটনার আকস্মিকতায় সবাই চমকে ওঠে। আলো গেস্ট রুমের দিকে ছুটে যায়। তার দুর্বল শরীর নিয়ে ছুটতে বেশ বেগ পেতে হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি সে নিচে পড়ে যাবে। স্বামীন ভেজা মুখ নিয়ে দাঁড়িয়ে আলোকে দেখে। সবাই তাকে দেখছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে সে নিজের ঘরে চলে যায়। মুখে পানির ঝাপটা দিয়ে মুখটা পরিষ্কার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে স্বামীন। গায়ের পাঞ্জাবিটা এক টানে খুলে রকিং চেয়ারের উপরে ছুঁড়ে মেরে বিছানায় এসে বসে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সময় দেখে সে। বেলা 3টে প্রায়। হঠাৎ ইসমামের কথা মনে পড়ে তার। ইসমামকে তো এসবের কিছুই জানানো হয়নি। এসব জানতে পারলে নিশ্চয়ই খুব রিয়্যাক্ট করবে। স্বামীনের ভালো মানুষ তাই বলে কথা। স্বামীন আন মনে হাসে। ইসমাম একেবারেই মায়ের মতো হয়েছে। ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইসমামকে ফোন দেওয়ার মনস্থির করেও ফোন দেয় না। এখন নিশ্চয়ই ঘুমাচ্ছে। শুধু শুধু বিরক্ত করে কী লাভ। এমন সময় ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে যার নাম্বারটা ভেসে উঠেছে তার নাম হলো আতায়ুর আলম। এখন ফোন ধরলেই, ইয়াসার আমার মেয়েটাকে একটু দেখবো, ইয়াসার আমার মেয়েটাকে ছেড়ে দাও, ইয়াসার আমি তোমার পা ধরবো, এসব বলে বলে কাঁদবে। ইয়াসার তা জানে। সে রিসিভ করে না ফোনটা। তরপাতে থাকুক। যতক্ষণ জামিল আইসিইউতে থাকবে ততক্ষণ আতায়ুর আলম ও মেয়ের সাথে কথা বলতে না পারার যন্ত্রণায় তরপাতে থাকুক। ফোনটা সুইচ অফ করে রেখে স্বামীন উঠে দাঁড়িয়ে খালি গায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলি, পিশাচ স্বামীন ইয়াসার মির্জা। এমন সময় দরজায় টোকা পড়ে ইয়াসারের। গম্ভীর কণ্ঠে জানতে চায়, কে? ফুলির মা চেঁচিয়ে বলে ওঠে, নতুন ভাবি জ্ঞান হারাইছে ভাইজান। গায়ে একটি নেভি ব্লু রঙের পোলো টি শার্ট চাপিয়ে দ্রুত পায়ে হেঁটে নিচতলার গেস্ট রুমের দিকে যায় ইয়াসার। আলো অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে। তাকে ঘিরে বসে আছে ঋতু, ঈশিতা, হেনা ও ফুলির মা। স্বামীনকে দেখে ঋতু উঠে দাঁড়ায়। আতঙ্কিত মুখ নিয়ে বলে, ভাইয়া, অবস্থা খুব খারাপ মনে হচ্ছে, চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোর থেকেও পানি খাওয়াটা জরুরি ঋতু। ওকে উঠিয়ে বিছানায় শুইয়ে দাও। সবাই ধরাধরি করে আলোকে তুলে বিছানায় শুইয়ে দেয়। ঈশিতা ভাইয়ের দিকে রাগী দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। স্বামী নিয়াসার তার দিকে তাকিয়ে বলে, পরীকে ফোন করে ডাক, এসে দেখুক। ঈশিতা কপাল কুঁচকে বলে,
পরি কি ডাক্তার? ও স্টুডেন্ট। আর পরি কেন ডাকবো? ডাক্তার এলে তোমার অপকর্ম সব ফাঁস হয়ে যাবে সেই ভয়ে? হ্যাঁ তাই। তেজি কণ্ঠে বলে ওঠে ইয়াশার। ঈশিতা আহত চোখে ভাইকে কিছুক্ষণ দেখে, তারপর পরি নামের মেয়েটাকে ফোন করে আসতে বলে ভাইয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে, তোমার কি হয়েছে ভাইয়া? কেন করছো এমন তুমি? বললাম না বংশের ঐতিহ্য চর্চা করছি। ঈশিতা দৃঢ়ভাবে বলে, জোর করে বিয়ে হয়? এই বিয়েটাই হয়নি। তুমি ওকে ওর পরিবারের হাতে তুলে দাও ভাইয়া। শত্রুতার জেদ ধরে তুমি মেয়েটার গোটা জীবনটা এইভাবে নষ্ট করো না। মনে রেখো তোমারও বোন আছে। আমার বোনের জন্য আমি আছি, ভয় পাচ্ছি না তোর কথায়। ভাইয়াকে কিছু বলা বৃথা। ঈশিতা করুণ দৃষ্টিতে বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা আলো নামের মেয়েটিকে দেখে। উজ্জ্বল শ্যামলা বর্ণের মায়াবী মুখটা কিরকম মলিন হয়ে আছে। ভাইয়া কিভাবে পারছে এমনটা করতে? তার কেন একটুও মায়া হচ্ছে না? রিহানার হাতের পানির গ্লাসটা হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে গিয়ে তীব্র আওয়াজ হয়। কাঁচের টুকরোগুলো গোটা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্ত্রী পুনরায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে ভেবে আতায়ুর আলম ছুটে আসে। এসে রেহেনার দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রেহেনা থমথমে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, আলোর আপু, মেয়েটার কি হলো আলোর আপু? আতায়ুর আলম এগিয়ে আসে স্ত্রীর কাছে। রেহেনা হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, মেয়েটার গায়ে হাত তুলেছে, নিশ্চয়ই মেয়েটাকে মারছে খুব। মায়ের চিৎকার শুনে আজান আর আয়াত ছুটে এসে দাঁড়ায়। রেহেনার শরীরটা হঠাৎ কেঁপে ওঠে। আতায়ুর আলম এসে স্ত্রীকে ধরে। রেহেনা অস্ফুট স্বরে বলে, মেয়েটাকে দেখবো, কথা বলবো মেয়েটার সাথে। তুমি ওই পশুটাকে ফোন করে বলো আমরা সবাই মিলে ওর পায়ে পড়বো। ওই শুধু মেয়েটার সাথে একটু কথা বলিয়ে দিই। আতায়ুর আলম দু চোখ বন্ধ করে একটা নীরব আর্তনাদ করে ওঠে। সে তো সেই কখন থেকে চেষ্টা করে যাচ্ছে আলোর সাথে একটু কথা বলবে বলে। নির্দয় পশু পাষণ্ড ইয়াসারের মন গলেনি। আজান আয়াত একে অপরের মুখের দিকে তাকায়। ছোট থেকে বন্ধু মহলের সবাই তাদের খেপিয়ে এসেছে লুজার্স টুইন বলে। জীবনের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের এটাই মনে হচ্ছে তারা আসলেই লুজার্স। হঠাৎ কলিং বেলের আওয়াজ হয়। আতায়ুর আলম স্ত্রীকে ছেড়ে দিয়ে গিয়ে দরজা খোলে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে রনি, হাতে একটা প্যাকেট তার। মুচকি হেসে আতায়ুর আলমের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, মায়ের ব্লাড প্রেশারের ওষুধ। ধীর পায়ে গেস্ট রুমে ঢুকে পরি প্রথমে স্বামীনের দিকে তাকায়। স্বামীনের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে সে চোখ নামিয়ে নেয়। শ্রদ্ধা করলেও স্বামীন ভাইয়াকে সে ভীষণ ভয় পায়। সজ্ঞানে কখনো স্বামীনের সামনে পড়ে না সে। পরীর পিছু পিছু ঘরে ঢুকে পোনা। পরি পোনার মেয়ে, দুধে আলতা গায়ের রং নিয়ে জন্মেছিল বলে পোনা খুব শখ করে মেয়েটির নাম রেখেছিল পরি। পরি আসলেই পরীর মতো দেখতে। ঘরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে পরি পোনার দিকে তাকায়। পোনা চোখ দিয়ে ইশারা করে পরীকে বিছানার দিকে তাকাতে বলে। সে বিছানায় শুয়ে থাকা আলোকে একবার দেখে পুনরায় নিজের বাবার দিকে তাকায়। পোনা মৃদু স্বরে বলে, বড় ভাবি তোর। আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখে সে। মায়াবী মুখশ্রী, তাকালে সহজে চোখ ফেরানো যায় না। ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানার পাশটাতে বসে। আলোর পালস রেট চেক করে, ব্লাড প্রেশার চেক করে স্বামীনের মুখের দিকে তাকায়। স্বামীন তার দিকেই তাকিয়ে আছে। শরীর অত্যন্ত দুর্বল ভাইয়া, কিছু খাওয়াতেই হবে। কতক্ষণ না খেয়েছিল? 19 ঘন্টা। 19 ঘন্টা না খেয়ে দিব্যি থাকা যায়, পানি না খেলে সমস্যা হবার কথা। পানিও খায়নি। পরি আলোর দিকে তাকায়। সে কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। কাউকে জিজ্ঞেস করবে সেই সাহস পরির নেই। নিচু স্বরে দৃষ্টি আলোর মুখের দিকে রেখে বলে, পানি শূন্যতার জন্যই হয়েছে, একটা চামচ দিয়ে খানিকটা পানি খাইয়ে দাও ঈশিতা আপু। তারপর বলে, এর হাত পায়ে ম্যাসাজ করে দাও, ধীরে ধীরে হুঁশ ফিরে পাবে। স্বামীন পরির কথা শুনে আলোর মুখের দিকে তাকায়। ঠোঁট বাঁকিয়ে ম্লান হাসে। মনে মনে বলে, বোকা বাবার ফটকা চালাক মেয়ে। এই রকমের যাতা স্ট্যামিনা নিয়ে এত তেজ দেখাও তুমি।
ঈশিতা একটা গ্লাস আর একটা চামচ এনে আলোর মাথার কাছে বসে। ঋতু এবং সীতারা আলোর হাতে পায়ে মাসাজ করে দিচ্ছে। দীর্ঘ সময় অতিবাহিত হয়। ফুলির মা হঠাৎ করে বলে ওঠে, আসতে না আসতে তোমারে দিয়া নিজের সেবা করাইয়া নিতেছে তোমার বড় যা। ঋতু মাথা তুলে ভ্রু কুঁচকে ফেলে। ফুলির মা প্রায় ভুলে গিয়েছিল এই ঘরে ইয়াসার রয়েছে। মনে পড়তেই সে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াসার কিছু বলে না, তার দৃষ্টি আলোর দিকে। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে আলোকে পর্যবেক্ষণ করছে। গুনে গুনে 7 সেকেন্ড তাকিয়ে থেকে সে চোখ সরিয়ে নেয়। ঈশিতা আলোর মাথায় হাত রেখে নরম গলায় ডাকে, আলো। আলোর জ্ঞান ফিরেছে, কিন্তু চোখ খুলে তাকানোর শক্তি সে পায় না। নারী কণ্ঠ কানে যেতেই সে কপাল কুঁচকে ফেলে খানিকটা। ঈশিতার সাহস পায়। 4 চামচের 1 চামচ পানি অবচেতন আলোকে জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। খড়খড়ে কণ্ঠনালীতে দুফোঁটা পানির অস্তিত্ব পেয়ে আলোর অবচেতন মন স্বস্তি পায় ঠিকই, কিন্তু তার চোখ দুটো বন্ধ। ঋতু এগিয়ে বসে আলোর গালে হাত রেখে ডাকতে থাকে, আলো, আলো। 2 বার ডেকে এসে থেমে যায়। তারপর স্বামীনের দিকে একবার তাকিয়ে আবারও ডাকতে থাকে, ভাবি, ভাবি। আলো ধীরে ধীরে চোখ খুলে পিটপিট করে তাকায়। সবকিছু ঝাপসা লাগছে। সবাই জানে সে 19 ঘন্টা খায়নি, কিন্তু সবাই জানে না আলো গত 27 ঘন্টা ধরে কিচ্ছু খায়নি। গতকাল বেলা 11টার দিকে কলেজের ক্যান্টিনে একটা সিঙ্গারা খেয়েছিল এবং ওটাই শেষ খাবার। আলোকে চোখ মেলে তাকাতে দেখে অদ্ভুতভাবে নিজের অজান্তেই ইয়াসার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সাথে সাথে সে ভীষণ অবাক হয়ে যায়। আশ্চর্য, সে এমন অদ্ভুত কাজটা কেন করলো? ঋতু ম্লান হেসে বলল, ভাবির জ্ঞান ফিরেছে। ঈশিতা একবার ইয়াসারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে ঋতুকে বলে, মেজো ভাবি, এক বাটি স্যুপ দিয়ে এসো, আর তোমরা সবাই এখান থেকে যাও 3 সেকেন্ডের মধ্যে। ইয়াসার বোনের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে অকারণ ঠোঁট বাঁকিয়ে হাসে। পরীর দিকে তাকিয়ে বলে, কিরে, তোর ভিজিটের টাকা নিবি না হবু ডাক্তার? পরী মুচকি হাসে, অনেকটা সাহস নিয়ে বলে, বিয়ের মিষ্টিও কিন্তু বাকি আছে ভাইয়া, ওটা আগে খাওয়াবেন। আপনি আসলে করতে চাইছেনটা কি একটু পরিষ্কার করে বলবেন আব্বা? সারাদিন এই প্ল্যান করছেন, সেই প্ল্যান করছেন, অথচ কাজের কাজ তো কিছুই হচ্ছে না। সমস্যার ভুইয়া নিজের ছেলে সাগর ভুইয়ার দিকে তাকায়। ছেলে তার রীতিমতো বাপকে ধমকাতে শিখে গিয়েছে। সাগর জায়েদ আলীর দিকে আঙ্গুল তুলে আবারও বলতে থাকে, ওনার সাথে একচেটি আলোচনা করে এতদিন পণ্ডশ্রম করে গিয়েছেন শুধু। আপনার বুদ্ধি দেখে আমি অবাক হই আব্বা। কোথায় ইয়াসারকে রাস্তা থেকে সরিয়ে দেবেন তাড়া করে ওর চেলাটাকে মারলেন। ইয়াসারের তো টিকেও নাড়া গেল না, দিব্যি তার দলের লোকেরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আতাউর আলম তো সরে দাঁড়িয়েছে। বাবার কথায় তাচ্ছিল্যের হাসি হেসে সাগর বলে, ইয়াসারকে মেরে দিলে আতাউরকে সামলানো কোনো ব্যাপারই ছিল না আমাদের কাছে। আর আতাউরকে ফাঁসানোর যে প্ল্যান করেছিলেন, লাভ কি হলো? ইয়াসারের তো কোনো শীত গরম দেখছি না। ও তো এত সহজেই ছেড়ে দেওয়ার পাত্র না। ও কেন আতাউরের পিন্ডি চটকাচ্ছে না? একটা ধুরুম্বার লেগে গেলেও কিছুটা সুবিধা হয়ে যেত। সমস্যার ভুইয়া ছেলের কথায় চিন্তিত হয়ে পড়ে। তাই তো ইয়াসার এত চুপচাপ বসে আছে কি করে? বিষয়টা বেশ গোলমেলে। সাগর বাবার দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, এইবার যদি কোনো একটা অঘটন ঘটে না আব্বা, তাহলে আপনি ধরে নিন দলের সভাপতি পদ থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে। এই স্যুপটা এখন তুমি মুখে দেবে আলো। ঈশিতার কথা শুনেই আলো মুখ সরিয়ে নেয়। ঈশিতা একটু কঠিন হবার ভান ধরে আলোর থুতনি ধরে জোর করে 1 চামচ স্যুপ খাইয়ে দেয়। আলো বাধা দিতে গেলে তার গায়ে খানিকটা পড়ে যায় স্যুপ। ঈশিতা ধমক দিতে চেয়েও দেয় না। মায়াবী মুখশ্রীর দিকে তাকালেই মায়া লাগে তার। সে নরম গলায় আলোর মাথায় হাত রেখে বলে, তোমার বাবা মাকে দেখতে চাও? আর চান্স কিন্তু এখনো 50-50 আছে আলো। তুমি যদি এভাবে না খেয়ে মরে পড়ে থাকো তাহলে তো কোনো লাভ হবে না, তাই না? আলোর ঠোঁট কাঁপছে। ঈশিতার নমনীয় ব্যবহারে তার মধ্যে জমে থাকা কান্না সব বেরিয়ে আসতে চাইছে। বেশ কয়েক মুহূর্ত চেষ্টা করেও সে আটকাতে পারে না। ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, কেন আপু, একটা সামান্য চরের দাম আমাকে নিজের সর্বস্ব খুইয়ে দিতে হলো কেন?
ঈশিতা কোনো উত্তর দেয় না, সে তো জানে না এর উত্তর। আলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পরে কান্না থামিয়ে কঠিন গলায় বলে ওঠে, ওই জানোয়ারটাকে কখনো ক্ষমা করব না আমি, কোনো দিনও না। শেষবারের মতো ফোনটা চেক করে ইসমাম ফোনটাকে দূরে ছুঁড়ে মেরে হাত দিয়ে দেওয়ালে সজোরে ঘুষি মেরে দেয়। তারপর এসে নিজের বিছানায় উপর হয়ে শুয়ে থাকে কিছুক্ষণ। মাথা কাজ করছে না তার, এতটা অস্বস্তি বোধ হচ্ছে কেন। কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে আবারও উঠে বসে। অর্গানাইজেশন থেকে বারবার ফোন দেওয়া হচ্ছে, ইসমাম কেন তার কাজে যাচ্ছে না তাই। ভার্সিটি থেকে ক্লাসমেটরা ফোন দিচ্ছে, কারো ফোন ধরতে স্বস্তি পাচ্ছে না সে। কিছুক্ষণ থম মেরে বসে থাকার পরে সে উঠে দাঁড়ায়। স্টাডি টেবিলের কাছে গিয়ে ড্রয়ার খুলে তার পাসপোর্ট বের করে কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থাকে। তারপর গিয়ে মেঝে থেকে ফোনটা উঠিয়ে নেয়। মেঝেতে পড়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল। সে ফোনটা অন করে অ্যাম্বাসিতে ফোন লাগায়। ক্যাচ ক্যাচ শব্দে দরজার নব ঘোরে। রাত প্রায় 10টা বেজে গিয়েছে। শামীম দরজা ঠেলে 2 সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থাকে। তার কপাল কুঁচকে থাকলেও চোখে অস্বস্তির ছাপ স্পষ্ট। নিজের ওপর নিজে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। এখন এত অস্বস্তি লাগবে কেন? এত কাণ্ড ঘটিয়ে ফেলেও তো অস্বস্তি হয়নি একটুও। একটা ছোট নিঃশ্বাস ফেলে ঘরের ভেতরে এক পা ফেলে, আর চোখে পুরো ঘরের দিকে দৃষ্টি দেয়। আলোকে কোথাও দেখতে না পেয়ে আর এক পা ঘরের ভেতরে রাখতেই সে তার ঘাড়ের উপর কোনো ভারী বস্তুর আঘাত অনুভব করে। তৎক্ষণাৎ ডান পাশে তাকাতেই দেখে আলো একটা মোটা বই হাতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড শক্তি খাটিয়ে শামীমকে আঘাতটা করেছে, তাই হাঁপাচ্ছে সে। আলোর প্রচণ্ড শক্তি খাটিয়ে করা আঘাতেও শামীমকে বিচলিত দেখা যায় না, বরং গা ছাড়া ভাব নিয়ে বলে, এক বাটি স্যুপ খেয়ে শক্তি ফিরে পেয়েছো? আলো দাঁতে দাঁত চেপে আর একটা বাড়ি মারতে যাবে, তখন শামীম তার হাত দুটো ধরে ফেলে। হাত থেকে বইটা কেড়ে নিয়ে দরজার পাশের আলমারিতে রেখে দেয়। দরজার সিটকেনি তুলে দিয়ে মৃদু হেসে বলে, তুমি নাকি কারাতে জানো, অথচ এখানে আসার পর থেকে দেখছি চর মারছো, থুতু ছুঁড়ে দিচ্ছ, মিন্ট লেমন ছুটছো, বই দিয়ে আঘাত করছো। এসব কোন ধরনের বাচ্চামো? মানুষ যখন ঘোর বিপদে পড়ে তখন তার মস্তিষ্ক কাজ করে না জানি, কিন্তু তোমার তো পুরো মেমোরি ডিলিট হয়ে গেছে। তুমি আদৌ কারাতে জানো তো, নাকি তোমার সৎ এবং মহৎ বাবা আতাউল আলম টাকা দিয়ে মেডেল কিনে দিয়েছে? আমার বাবার নাম মুখেও আনবি না কুত্তা। শামীম স্বাভাবিক গলায় বলে, কুত্তা বলছো কেন বারবার? আমি তোমাকে কামড়েছি, আঁচড় কেটেছি তোমার গায়ে? আলো অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তার দিকে। শামীম বলে, বাবার নামে কিছু শুনতেই পারো না দেখছি, অন্ধের মতো বিশ্বাস করো বাবাকে। তোমার ওই গুণধর পিতা কি করেছে জানো? একজনের জান নেওয়ার চেষ্টা করেছে। আলো চমকে ওঠে, চেঁচিয়ে বলে, মিথ্যা কথা, সবকিছু মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সব কিছু মিথ্যে। তুমি আর তোমার বাবা সত্যবাদী যুধিষ্ঠির। তার সত্যবাদী বাপের সত্যবাদী কন্যা, তোমার নামটা তোমার বাবা শুধু আলো রাখলো কেন? তোমার নাম রাখা উচিত ছিল সত্যের আলো। আলো বিদ্রুপ গায়ে না মেখে গলায় ঝাঁঝ বজায় রেখে চেঁচিয়ে বলে, ভয় দেখিয়ে বিয়ে, কতগুলো মানুষকে জিম্মি করে রাখা, তাদের ব্ল্যাকমেইল করা, জোর করে একটা মেয়ের সর্বনাশ করা। তুই তো কাফিরের থেকেও একটা উপরে। তোর কোনো ক্ষমা নেই পৃথিবীতে। যেদিন ধরা পড়বি জান নিয়ে বাঁচতে পারবি না জানোয়ার। শামীম আলোর দিকে শীতল চোখে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, নিজের ঘরে এনে ভাবছিস স্বামীর অধিকার ফলাবি? তার আগে আমি প্রাণ ত্যাগ করব। আমি তো তোমাকে কিছুই বলিনি, তুমি আগ বাড়িয়ে এত কিছু বলছো কেন? কেন জোর করে এই রুমে এনেছিস আমায়? হাঁপাতে থাকে আলো। শামীম মৃদু হেসে বলে, আমি তো জোর করিনি, শুধু বলেছে তোমার কোন ভাই এখন কি করছে। একজন দোকানে গিয়ে থার্মোমিটার কিনছে, অন্যজন গেটের কাছে দাঁড়িয়ে আছে, ব্যাস। আর তুমি তাতেই ভয় পেয়ে চলে এলে ঋতুর সাথে আমার শোবার ঘরে। আলো ছুটে এসে শামীমের কলার ধরে চেঁচিয়ে বলে, পিচাস নমরুদ। শামীম আলোর হাত ছাড়িয়ে বলে, আমার 3টা পাঞ্জাবির বোতাম ছিঁড়েছো তুমি, এগুলো কিন্তু তোমাকে দিয়েই ঠিক করানো হবে। আলো ফোঁস করতে থাকে। গলা থেকে আর কোনো কথা বের হচ্ছে না তার। শামীম মৃদু স্বরে বলে, কি? এক বাটি স্যুপের শক্তি ফুর হয়ে গিয়েছে? ফেরাউন।
আলো হাঁপাতে হাঁপাতে বলে, তাই নাকি? তাহলে তো তুমি আসিয়া হলে। ডান হাত দিয়ে পকেট থেকে একটা চেক বের করে আলোর হাতের কবজি শক্ত করে ধরে ফেলে শামীম। চেকটা আলোর হাতের মুঠোয় পুরে গম্ভীর কণ্ঠে বলে, বিয়ের কাবিনের টাকা। আলো হাত ছাড়িয়ে চেকটা ছিঁড়ে টুকরো টুকরো করে শামিনের দিকে ছুঁড়ে মারে। শামিন বলে, ঠিক আছে, নগদ ক্যাশ দিচ্ছি। তুই মরবি মরবি তুই খুব শীঘ্রই ফেরাউন। তাই নাকি? তা নীলনদ কোথায়? বাংলাদেশে তো কোনো নীলনদ নেই। আলো অহেতুক তাকিয়ে থাকে শামিনের দিকে। শামিন আলোকে উপেক্ষা করে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ডিভানে রাখে। পায়ের চটি খুলে ডিভানে উঠে ওদিকে ফিরে শুয়ে পড়ে সে। গম্ভীর কণ্ঠে আলোকে বলে, ঘুমিয়ে পড়ো, আমি আছড়াবো না, কামড়াবো না। পাখির কিচির মিচির নতুন সকালের আহ্বান জানিয়ে দিয়েছে। জানালার থাই গ্লাস ভেদ করে কড়া মিষ্টি রোদ এসেছে, আলোর গালে আদর দিয়ে যাচ্ছে। মেঝেতে বসে বিছানার উপরে মাথা ঠেকিয়ে ডান পাশে কাত হয়ে ঘুমিয়ে গিয়েছিল আলো। বাম গালে রোদের উষ্ণতা তার দীর্ঘ ক্লান্তিময় ঘুমের ইতি টানে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে। ছোটবেলা থেকে আলো অচেনা কোনো নতুন পরিবেশে ঘুমোতে পারে না, কিন্তু এই 2 রাজ্যে মানসিক ধকল আলো সামলেছে, তাতে এরকম গভীর ঘুম হওয়া স্বাভাবিক। মাথা এখনো ভারী হয়ে আছে যন্ত্রণায়। হাত দিয়ে কপাল চেপে ধরে এদিকে ওদিকে তাকায় সে। তারপর নিজেকে দেখে গায়ের শাড়িটা ঠিকঠাকভাবেই আছে। বিছানায় এক হাত রেখে ভর দিয়ে উঠে দাঁড়ায় সে। এই অচেনা ঘরটিতে সে ছাড়া আর কেউ নেই। ওই পিশাচটাও উধাও। ঘরের দরজা খোলা। আলো এই সুযোগে দ্রুত পায়ে বের হয় ঘর থেকে। সে জানে এই কারাগার থেকে তার পালানোর পথ রাখেনি ওই চতুর শিয়ালটা। তবুও একবার চেষ্টা করলে তো ক্ষতি নেই। ঘরের বাইরে এসে সে নিচতলার সিঁড়ি দেখতে পায়। সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামতে গিয়ে থমকে যায় সে। নিচতলার লিভিং রুমে পিশাচটার 2জন লোক বসে আছে। এদেরকে নিশ্চয়ই ওই পিশাচটা তার উপর নজরদারি করতে এখানে বসিয়ে রেখেছে। আলো 2 মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ায়। ঘুরে দাঁড়িয়ে সে ঋতুকে দেখে। ঋতু আলোর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ফিস ফিসিয়ে বলে ওঠে, পালাচ্ছিলেন নাকি ভাবি? আলো প্রায় দৌড়ে ঋতুর কাছে যায়। ঋতুর 2 বাহু ধরে আকুতির সুরে বলে, না পালাচ্ছিলাম না। আপনি আমার একটা উপকার করবেন, একটু দয়া করবেন আমায়। ঋতু চোখ বড় বড় করে ফেলে। সে কি উপকার করতে পারে আলোর? এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে বলে, কি ভাবি? আমাকে আপনার ফোনটা দিবেন? আব্বু আম্মুর সাথে একটু কথা বলবো, দয়া করে ফোনটা দিন, আমি আপনার পায়ে পড়ছি। ঋতু আলোর 2টো হাত মুঠি করে ধরে। এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, সরকার দলীয় প্রার্থী শামীম ইয়াসার মির্জা নিজ এলাকা 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটদান সম্পন্ন করে বেরিয়ে এসেছেন। ভোট কেন্দ্রের বাইরে গণমানুষের ভিড়। রাহাত এগিয়ে গিয়ে একটা ছাতা ধরে শামীমের মাথার উপরে। শামীম হাত দিয়ে সরিয়ে দিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, 1000বার বারণ করেছি, আমার সাথে এসব করবি না, তোরা আমার চাকর। রাহাত লজ্জিত ভঙ্গিতে হাসে, তারপর বলে, না, আপনি আমাদের নেতা। শামীম এদিকে ওদিকে তাকিয়ে বলে, বাকি কেন্দ্রগুলোতে খবর নিয়েছিস ওদিকের কি অবস্থা? এমন সময় রাহাতের ফোন বেজে ওঠে। রাহাত পকেট থেকে ফোনটা বের করে শামীমের দিকে তাকিয়ে বলে, সবুজের ফোন। ও তো 15 নাম্বার ওয়ার্ডে আছে, নতুন 20 প্রাথমিক বিদ্যালয়, সমের ভুইয়া এলাকায়। শামীম বলে, জলদি ফোন রিসিভ কর। রাহাত শামীমের কথা মতোই ফোনটা রিসিভ করে লাউড স্পিকার অন করে দেয়। ওপাশ থেকে চেঁচিয়ে ওঠে সবুজ, রাহাত, আমাদের এজেন্টদের কাজে ব্যাঘাত ঘটানো হচ্ছে। 2 দলের মধ্যে হাতাহাতি হয়েছে এক পর্যায়ে। পুলিশ কি করেছে? ঘাস খাচ্ছে? সরকারি পার্টির এজেন্টদের সাথে গাইগুই করে বুকের পাঠা দেখে। সমসমের ধামড়া ছেলেটা করেছে সব। কি করব? ভাইকে বল ওসিকে ফোন দিতে। শামীম রাহাতের হাত থেকে ফোন নিয়ে বলে, ওসিকে ফোন করার দরকার নেই, আমি রাখছি, তুই শুয়োর গুলোকে চিহ্নিত করে রাখ। আতায়ুর আলম ফোনটা রিসিভ করে কানে ধরতেই আলো কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আব্বু। আতায়ুর আলম 2 চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। তার মুখে কোনো কথা আসছে না। আলো বলতে থাকে,
কার জ্বর আব্বু? তোর আম্মুর জ্বর উঠেছে, প্রেশার বেড়ে গিয়েছে। আলো চুপ করে থাকে। আতায়ুর আলম বলে, তোকে মেরেছে আম্মু, খেতে দিয়েছে তোকে। আলোর চোখ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ে। কণ্ঠনালীতে জমে থাকা কান্না জোর করে দমিয়ে রেখে কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করে বলে, ঠিক আছে আব্বু, কেউ আঘাত করেনি, খেতে দিয়েছে আমায়। আতায়ুর আলম আর্তনাদ করে ওঠে। মা, আমার মা, তুই তোর অপদার্থ বাবাকে মাফ কর মা, ক্ষমা করে আমায়। আলো ঝরঝর করে কেঁদে ফেলে। আলোকে দেখে ঋতুর চোখে পানি এসে যায়। কয়েক মুহূর্ত কেঁদে কান্না থামিয়ে বলে, আজান আয়াত কোথায়? ওপাশ থেকে আজান আয়াতের ভাঙা গলার আওয়াজ শোনা যায়। এই তো আপু, আমরা এই তো। আলো ধরা গলায় বলে, ভাই দুটোকে সামলে রেখো আব্বু, ওরা আমার কলিজা, পিতাসটা ওদের উপর নজর রাখছে। আতায়ুর আলম কাঁদতে থাকে। আলো বলে, আমার সুপার হিরো এভাবে কাঁদতে পারে না। তুমি কেঁদো না আব্বু, ইয়াসার আমাকে আর যাই করুক জানে মারবে না। তোমার মেয়ে হয়তো বেঁচে থাকবে। আমি কি পাপ করেছি আম্মু? আলো চুপ করে থাকে। তারপর বলে, নির্বাচন বর্জন করেছ আব্বু? দরকার নেই, দরকার নেই, আমার আর কিছু দরকার নেই। আলো মুখে হাত চেপে কিছুক্ষণ কেঁদে নেয়। তারপর কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, রাখছি আব্বু, আম্মুকে দেখবে। এই নাম্বারে আর ফোন করবে না, একজন বিপদে পড়ে যাবে তাহলে। ফোন কেটে আলো ধপ করে মেঝেতে বসে পড়ে। ঋতু নিচু হয়ে বসে নরম গলায় বলে, ভাবি কাঁদবেন না। ডাকবেন আমায় ভাবি? আমি কারো ভাবি নই না, আমি কারো বউ। ডাকবে না ভাবি আমায়, ডাকবে না, ডাকবে না। গলা ছেড়ে চিৎকার করতে থাকে আলো। কিরে, ভাইকে দেখে তোর সব হাওয়া বেরিয়ে গেছে? কথাটি বলেই সবুজ সাগরকে কুৎসিত একটা গালি দেয়। সাগর তাতে ভ্রুক্ষেপ না করে ইয়াসারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। ইয়াসার তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে নীরবতা ভেঙে সাগর হেসে বলে, অনেকদিন পর তোর সাথে দেখা হলো ইয়াসার, দেখে খুব ভালো লাগছে, আমি আনন্দিত। কিন্তু আমার ভালো লাগছে না, ইচ্ছে করছে তোর গালটা চেপে ধরে জানটা বের করে দিতে। ঠান্ডা গলায় জবাব দেয় ইয়াসার। সাগর উচ্চ শব্দে হাসতে থাকে। হাসি থামিয়ে বলে, ধীরে নেতা ধীরে, ভোট কেন্দ্রে দাঁড়িয়ে জনগণের জান নেওয়ার হুমকি দিচ্ছেন। কেউ ভোট দেবে আপনাকে? এক সময় তুই আমার অনেক ভালো বন্ধু ছিলি, তাই তোকে বরদাস্ত করে গিয়েছি সাগর। নিজের অওকাদের মধ্যে থাকবি, নয়তো খুব খারাপ হবে। সাগর দাঁতে দাঁত চেপে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, কি করবি তুই, কি করবি? শালা কা পুরুষ, আতাউরের মতো একটা চামচিকা, চার দলের লোক মেরে দিয়ে সে কি করবে আমাকে? তুই কিভাবে জানলি আতাউর সব করেছে? স্বামীনের এমন সরাসরি প্রশ্নে সাগর থতমত খায়। আমতা আমতা করে বলে, জানি, সব খবর আসে আমার কাছে। আচ্ছা তুই আতাউরের সাথে কি করছিস বলতো? শালা বসে গিয়েছে, কোনো গলায় রামদা ধরেছিলি নাকি? বেশি চালাকি করবি না সাগর, এখানে কোনো ঝামেলা করবি না। সত্যি যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকিস তাহলে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা কর, তখন মুখোমুখি হ। আচ্ছা তাই নাকি? খুব আত্মবিশ্বাস না তোর? তুই তো মেয়েদের হাতে চর খাস শালা, তোকে কে ভোট দিবে? স্বামীন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। এখানে সে মারামারি করতে চায় না, নয়তো আজ সাগরের খুব খারাপ অবস্থা করে ফেলতো। ঋতু একটা প্লেটে অল্প ভাত এবং একটু মাংসের তরকারি নিয়ে ইয়াসারের ঘরে ঢোকে। আলো মেঝেতে বসে বিছানায় পিঠ ঠেকিয়ে রেখেছে। তার দৃষ্টি মেঝের দিকে। ঘরে ঋতুর অস্তিত্ব টের পেয়ে তার দিকে তাকায়। আলোর মুখোমুখি হয়ে মেঝেতে বসে ঋতু প্লেটটা তার দিকে বাড়িয়ে ধরে। নিন ভাবি, ভাতটা খেয়ে নিন, অল্প এনেছি। বললাম না আমাকে ভাবি ডাকবেন না। ঋতু ম্লান হেসে বলে, আচ্ছা ডাকবো না, আপনি খেয়ে নিন না প্লিজ, দয়া করে খেয়ে নিন। আলো প্লেটে হাত দেয়। কিছুক্ষণ প্লেটের দিকে তাকিয়ে থেকে বলে, এই খাবার কোথা থেকে আসে জানো? তোমার শ্বশুর বাড়ির পাপের টাকায়। ঋতু চুপ করে থাকে। এমন সময় ঈশিতা ঘরে ঢোকে। সে দরজার বাইরে থেকে আলোর কথা শুনে ফেলেছে। ঘরে ঢুকে আলোকে বলে, খাবারটা যেভাবেই আসুক এটা তোমার রিজিকে ছিল, এখন খেয়ে নাও, কালকের মতো শুরু করো না। ভাইয়া সন্ধ্যায় বাড়িতে আসতে সিন ক্রিয়েট হবে, চুপচাপ থাকো, শান্ত থাকো। আমি ভাইয়াকে বোঝাচ্ছি যাতে সে তোমার প্রতি নরম হয়। ঋতু মাথা তুলে ঈশিকাকে বলে, ভোট দিয়েছো আপা?
হ্যাঁ ভাবি, তুমি যাও, মেঝো ভাইয়া অপেক্ষা করছে তোমার জন্য। ঋতু উঠে চলে যায়। ঈশিতা আলোর কাছে এগিয়ে এসে বিছানায় বসে। আলোর দিকে দৃষ্টি দিয়ে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও, আমি এখানে বসে আছি। আলো, খেয়ে খালি প্লেটটা আমার কাছে দাও। অবসেশন পার্টির সভাপতি শমশের ভূঁইয়া পেয়েছে 48,306 ভোট। অপরদিকে সরকারি দলের মনোনীত প্রার্থী শামীম ইয়াসার মির্জা পেয়েছে 1,12,751 ভোট। 50,000 ভোটার ভোট প্রদান করেনি। আতাউর আলম নির্বাচন বর্জনের ঘোষণা দিলে তারাও সরে দাঁড়ায়। 24টি ওয়ার্ডে 110টি কেন্দ্রে 730টি বুথের ভোট গণনা সম্পন্ন হয়েছে। 19 নম্বর ওয়ার্ডের সরকারি বয়েজ কলেজের মাঠে উল্লাসে ফেটে পড়ছে শামীম ইয়াসারের ছেলেরা। কলেজের বারান্দায় প্রিজাইডিং অফিসাররা শামীমকে অভিনন্দন জানায়। ম্লান হেসে শামীম ধীর পায়ে মাঠে নেমে আসে। তাকে দেখে তার দলের ছেলেরা দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরে। শামীম ঠান্ডা গলায় বলে, শান্ত হ সবাই, শান্ত হ। রাহাত প্রায় ছুটে আসে, শামীমকে জড়িয়ে ধরে চেঁচাতে থাকে। ভাই আপনি কি করে দেখেছেন? শামীম ম্লান হেসে বলে, আমরা করে দেখিয়েছি রাহাত। আরাব বলে, ভাই ছেলেরা আন্দোলন মিছিল বের করতে চাচ্ছে শহরে। শামীম ঠান্ডা গলায় বলে। না। আরাব শুকনো মুখে বলে, কেন ভাই? জামিল সুস্থ হোক আগে। রাহাত একটা শুকনো হাসি দিয়ে আক্ষেপের সুরে শামীমকে বলে, জামিল ভাই থাকলে এখন উন্মাদের মতো চেঁচাতো ভাই। বিপুল ভোটের ব্যবধানে জিতে এই শহরের নবনির্বাচিত মেয়র ক্ষমতাশীল দলের ছাত্রনেতা এবং সুপরিচিত জনগণের শামীম ইয়াসার মির্জা। চ্যানেল 24 ঘন্টায় ব্রেকিং নিউজ। হেডলাইনের দিকে তাকিয়ে আতাউর আলম একটা গভীর নিঃশ্বাস ফেলে। তার স্ত্রী রেহেনা বিছানায় শুয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে। লিভিং রুম থেকে শোরগোলের আওয়াজ পেয়ে আলো ধীরে ধীরে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। সবাইকে এত আনন্দিত লাগছে কেন? 2 মিনিট সেভাবে দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে ইয়াসারের ঘরে ঢুকে এসে টিভি অন করে। নবনির্বাচিত মেয়র শামীম ইয়াসার মির্জা আজ দীর্ঘ 12 বছর পর স্থায়ী সরকার পরিচালনা করবে। একজন তরুণ নেতা, জনগণ আশাবাদী এই শহরে তিনি নতুন রূপ গড়ে তুলবেন। সংবাদ পাঠিকার মুখে কথাটি শুনে আলো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর চেঁচিয়ে ওঠে, ধ্বংসযজ্ঞ চালাবে ওই পিচাসটা তোদের শহরে, তোরা বুঝলি না বোকার দল। রিমোট টিপে টিভি অফ করে মেঝেতে বসে থাকে সে। শরীরটা একটু একটু কাঁপছে, চোখে পানি এসে গিয়েছে। পরাজয়, অসহায়ত্ব এবং লাঞ্ছনার পানি। খানিক বাদে খুপিয়ে কেঁদে ওঠে, অস্ফুট স্বরে বলে, কেন আল্লাহ, ওই শয়তানটাকে কেন জিতিয়ে দিলে? রাত প্রায় 10:30 বেজে গেছে। নির্বাচনী ঝামেলার সামনে জয়ী মুখ নিয়ে বাড়িতে ফিরে আসে শামীম। সন্ধ্যার পরে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে একটার পর একটা ফোন তুলতে হচ্ছে তার। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। সংসদ সদস্য কবির আলমগীর তাকে নিচে এসে শুভেচ্ছা জানিয়েছে। দলের ছেলেরা তাদের ইয়াসার ভাইয়ের সাথে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে আপলোড করে শামীমকে অভিনন্দন জানাচ্ছে। সবাইকে মিষ্টি খাইয়ে সব সৌজন্যতা শেষ করে হাসপাতালে গিয়ে জামিলকে দেখে এসেছে একবার। গাড়ি থেকে নামতেই পোনা চাচা দৌড়ে এসে শামীমকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। শামীম হেসে ফেলে, তারপর বলে, বাড়ির কি অবস্থা? সব ঠিকঠাক, শুধু ইলহামের সাথে তর্কাতর্কি হয়েছে বড় বৌমার। ইলহামকে বলেছে চরিত্রহীন। এসব কি করে হলো? ইলহাম বড় বৌমাকে তোমার জেতার কথা জানাতে গিয়েছিল। বৌমা রেগে গিয়ে বলে, দূরে গিয়ে মর, ধর্ষণ মামলার আসামি চরিত্রহীন কোথাকার। শামীম একটা বড় নিঃশ্বাস ফেলে ঘরের ভেতর চলে যায়। দরজা খোলার আওয়াজ পেয়ে আলো কপাল কুঁচকে ফেলে, তার মনে তীব্র যন্ত্রণা হতে শুরু করে। ভেতরে ঢুকেই শামীম আলোর দিকে একবার তাকিয়ে দেখে আলো মেঝেতে বসে আছে। শামীম দরজার ছিটকিনি তুলে দিয়ে আলমারি থেকে একটা ট্রাউজার এবং টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে পাল্টে নেয়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলে, তোমার তো কোনো লস হলো না, বাপ হয়নি তো কি হয়েছে, তোমার স্বামী তো মেয়র হয়েছে।
আলো দাঁতে দাঁত চেপে বসে থাকে, হাত মুষ্টিবদ্ধ করে। শামিন আলোর দিকে এগিয়ে গিয়ে আলোর মুখোমুখি হয়ে মেঝেতে বসে। আলোর ইচ্ছে করছে পিশাচটার গলায় ছুরি বসিয়ে দিতে। শামিন আলোর কপালের দিকে তাকিয়ে বলে, ভেবেছি আজ আমার অনুপস্থিতিতে তুমি পালানোর চেষ্টা করবে, তা করনি দেখে আমি খুশি হয়েছি। তুমি বুঝতার মেয়ে আলো। আলো মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সামনের মানুষটাকে দেখলেই যে তার ঘৃণা হয়। শামিন হাতের তোয়ালেটা আলোর হাতের উপর রেখে বলে, যাও এটা ওই চেয়ারের উপর রেখে এসো। আলো শামিনের দিকে তাকায়। শামিন কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলে, তোমার স্বামী তোমাকে আদেশ দিচ্ছে। কথাটি শুনে ঘৃণায় আলোর গা গুলিয়ে ওঠে। তোয়ালেটা এক ছটকায় সরিয়ে দিয়ে শামিনের দিকে থুতু ছুঁড়ে মারে। আলোর ছুঁড়ে দেওয়া থুতু শামিনের টি শার্টের বুকের কাছে লাগে। শামিন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে উঠে টি শার্টটা পাল্টে নেয়। পুনরায় এসে আলোর সামনে বসে বলে, এত থুতু কোথা থেকে আসে তোমার? পেটে কৃমি হয়েছে? কৃমির ওষুধ খাও না কতদিন হয়েছে? তারপর কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠস্বর গম্ভীর করে বলে, ওই টি শার্টটা কাল সকালে তুমি ধুয়ে দেবে। কথাটি বলে শামিন উঠে দাঁড়ায়। আলো হাত দিয়ে শাড়ির আঁচল চেপে ধরে বসে আছে। শামিন একবার ঘুরে তাকিয়ে বলে, মেঝেতে ঘুমোতে হবে না, পুরো বিছানা তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি একটা পিতাস জাহিল ফেরাউন পশু যাকে নিজের স্বামী বলে মানি না, তার ঘামের গন্ধ লেপটে থাকা বিছানায় শুভ না, বুঝেছিস তুই? চেঁচিয়ে বলে আলো। শামিন আলোকে কয়েক মুহূর্ত দেখে চেঁচিয়ে ওঠে। ফুলির মা। ফুলির মাকে ডাকতে ডাকতে শামিন দরজার ছিটকিনি খুলে দেয়। ফুলির মা নিচতলা থেকে দৌড়ে গিয়ে শামিনের ঘরের সামনে দাঁড়ায়। শামিন গম্ভীর কণ্ঠে বলে, এই বিছানায় একটা নতুন চাদর বিছিয়ে দাও, যেটার স্টিকার এখনো তোলা হয়নি। ফুলির মা মাথা নাড়িয়ে বিছানার চাদর পাল্টাতে থাকে। মাঝখানে সে একবার আলোকে দেখে আবারও নিজের কাজে মন দেয়। শামিন বলে, সুগন্ধি স্প্রে করে দাও। আলো থমথমে মুখ নিয়ে বসে আছে মেঝেতে। ফুলির মা পুরো ঘরে সুগন্ধি স্প্রে করে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। শামিন দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, এবার আর কোনো পিশাচের গায়ের গন্ধ নেই, এবার ঘুমাও। কথাটি বলে শামিন বালিশ নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায়। ফুলির মাকে ঋতু পথে আটকায়। কি হয়েছে ফুলির মা? ভাইয়া কেন ডেকেছিল? ফুলির মা মুচকি হেসে বলে, ঘর সাজাইতে ভাবি। আচ্ছা ভাবি, বাগান থেকে কিছু ফুল তুলে দিয়ে আসবো। ঋতু একটা ধমক দিয়ে বলে, ভাইয়ার থেকে বেশি বুঝো তুমি, যাও গিয়ে ঘুমাও। আলো আগের মতোই মেঝেতে বসে থাকে। ফোনের রিংটোন বেজে ওঠে হঠাৎ। শামিন উঠে বসে ফোনটা হাতে নিয়ে দেখে ইসমামের নাম্বার। তার ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। ফোন নিয়ে বারান্দায় চলে যায় সে। ফোনটা রিসিভ করে বলে, ছোট, তোকে কতবার ফোন দিয়েছি, খবর শুনেছিস তুই? হ্যাঁ ভাইয়া, নিউজ দেখেছি সামাজিক গণমাধ্যমে। অভিনন্দন তোমাকে। শামিন কপাল কুঁচকে ফেলে, বলে, কি ব্যাপার ছোট, তোর কণ্ঠস্বর এমন লাগছে কেন? ঠান্ডা লেগেছে ভাইয়া। দুজনেই নিচুক্ষণ চুপ করে থাকে। তারপর ইসমাম বলে ওঠে, ভাইয়া আমি দেশে ফিরেছি, আগামীকাল আমার ফ্লাইট। শামিন আনন্দে প্রায় চেঁচিয়ে ওঠে, সত্যি নাকি? ভাইয়া। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি যদি তোমার কাছে কোনো আবদার করি তা মেনে নেবে তুমি, তোমার পছন্দ না হলেও? শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, যে ভাইটা কখনো আমার কাছে কোনো আবদার করেনি, তার প্রথম আবদার আমি ফিরিয়ে দেব? কখনোই না। তুই শুধু আয় ছোট, আর এখানে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ইসমাম শুকনো গলায় বলে, কি ভাইয়া? সেটা এলেই দেখতে পাবি। বিছানা ছাড়তে একেবারে ইচ্ছে করছে না তার। ঘুম ভাঙার পরেও কিছুক্ষণ মটকা মেরে পড়ে থাকে শামিন। হুট করে আলোর কথা মাথায় আসতেই সে চোখ খুলে তাকায়। ধরপড়িয়ে উঠে বসে বিছানার দিকে তাকায়। কেউ নেই সেখানে। মেঝেতে পা রেখে ঘরে পড়ার ছুটি ছোড়া পায়ে দেয়। ঘরের দরজা খোলা। শামিন একবার হাই তুলে ঘরের বাইরে এসে ঋতুকে ডাকতে থাকে। ঋতু নিচতলা থেকে নিচু স্বরে জবাব দেয়, জি ভাইয়া। আলো কোথায়? ঋতু অবাক হয়ে বলে, জানি না তো ভাইয়া, ঘরে নেই। ভাবিকে তো নিচে নামতে দেখিনি আমি।
শামিন চোখ মুখ শক্ত করে সিঁড়ি বেয়ে নেমে সোজা সদর দরজার দিকে যায়। বাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির দারোয়ান রিয়াজকে ডাকতে থাকে। রিয়াজ প্রায় ছুটে আসে। আলোকে দেখেছিস? বাইরে গিয়েছে? বড় ভাবিকে না তো ভাইজান, দেখিনি। সকাল থেকে এখানেই ছিলি? ভাইজান, সকালের বাথরুম আটকে রেখে দাঁড়িয়ে আছি, একটা মাছিও গলতে দেয়নি। পোনা চাচা আসলে বাথরুমে যাব। বাহিরের কটেজ থেকে পোনা বের হয়, শামিনকে দেখে বলে, কি হয়েছে? আলোকে পাওয়া যাচ্ছে না। গম্ভীর কণ্ঠে বলে শামিন। ফোনে রনির নাম্বার ডায়াল করে ফোন লাগায়। পোনা কপাল কুঁচকে এদিক ওদিক তাকাতেই চাপা স্বরে চেঁচিয়ে বলে, ওই তো বড় বৌমা বাগানে। শামিন ফোন কেটে দিয়ে অবাক হয়ে ঘুরে তাকায়। আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার ফুলের বাগানের কাছে দাঁড়িয়ে আছে আলো, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার লাল রঙের একটা শাড়ি, তাকে একটা ফুলের থেকে কম কিছু লাগছে না। রাতের শামিন এসব কিছু খেয়াল করেনি, কিংবা খেয়াল করতে চাইও নি সে। কিন্তু সকালের সূর্য তার চোখে আঙ্গুল দিয়ে ওই নারী কায়ার সৌন্দর্য দেখিয়ে দিতে চাইছে। পোনা এগিয়ে যেতে থাকে আলোর দিকে। শামিন ধীর পায়ে পোনার কিছু কিছু যায়। আলো এদিক ওদিক দাঁড়িয়ে একটা ফুল ছোঁয়। বড় বৌমা। নমনীয় অচেনা পুরুষ কণ্ঠ শুনে আলো চমকে ওঠে, পোনার দিকে তাকায়। পোনা হাসি হাসি মুখ করে বলে, আমি পোনা, এ বাড়ির আজীবন মেয়াদি কেয়ারটেকার। ভয় পেও না মা। আলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পোনার দিকে। সে কি বলবে? শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো পোনার থেকে চোখ সরিয়ে আবারও ফুল গাছগুলোর দিকে তাকায়। পোনা বলে, এই গাছগুলো তোমার স্বামী নিজের হাতে লাগিয়েছে। তার ফুল গাছের খুব শখ, সেই ছোট্ট থেকে। এই বাড়ির প্রত্যেকটা বাগান সে নিজের হাতে করেছে। আলো ঘুরে দাঁড়ায় পোনার দিকে। ঘুরে দাঁড়াতেই তার চোখ যায় শামিনের দিকে। শামিনকে দেখেই সে চোখ মুখ শক্ত করে ফেলে। তারপর ফুল গাছের দিকে তাকিয়ে পোনা চাচাকে বলে। পোনা অবাক চোখে তাকিয়ে আছে আলোর দিকে। শামিনের কোনো ভাবান্তর নেই। সে জানে আলো তাকে অপমান করে কিছু একটা বলবে এখন। শামিনের ধারণা সত্যি। আলো তার দিকে আঙ্গুল তুলে পোনা চাচাকে বলে, এই অসভ্য লোকটার সাথে ফুল মানায় না, এর সাথে কাটা মানায়। এই ফুল গাছগুলো উপড়ে ফেলে এখানে কিছু মান্দার গাছ এনে লাগিয়ে দিন। তারপর সেই গাছে দড়ি বেঁধে গলায় পেঁচিয়ে ঝুলে পড়তে বলুন এই কুলাঙ্গারটাকে। পোনার মুখ হা হয়ে যায় আলোর কথা শুনে। আলোর চোখ মুখ চলছে রোদে এবং রাগে। শামিন কয়েক মুহূর্ত পরে ঠান্ডা গলায় পোনাকে বলে ওঠে, ওকে দাঁড় করিয়ে রেখেই ওর চোখের সামনে গাছগুলো উপড়ে ফেলে দিন পোনা চাচা, তারপর ওকে বাড়ির ভেতরে পাঠিয়ে দিন। শামিন চলে যায় বাড়ির ভেতরে। আলো বিড়বিড় করে বলে, ফেরাউন। পোনা আলোর দিকে তাকিয়ে বলে, এ কথা বলো না মা, এমন কথা বলে না স্বামীকে। আলো তেতে ওঠে, স্বামী? কিসের স্বামী? ওই ক্রিমিনালটাকে আমি স্বামী বলে মানি না। শামিন ইয়াসার কোনো ক্রিমিনাল না মা। আলো দাঁত খিচিয়ে বলে, ইচ্ছায় অন্ধ আপনারা। চোখে পট্টি বেঁধে রেখে কিভাবে দেখবেন সব? আমার সাথে যা হয়েছে তারপরেও বলবেন ও ক্রিমিনাল না? পোনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দেখো মা, তোমার আর শামিনের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। শামিন ছোটবেলা থেকে একটু জেদি, জেদের বশে করে ফেলেছে। কিন্তু মা, ও খারাপ ছেলে না। ওকে আমি এইটুকু বয়স থেকে চিনি। ও কয়টা এতিমখানা চালায় তুমি জানো? ও সবসময় মানুষের উপকার করে। ওর কাছে কেউ সাহায্য চাইলে বিনা প্রশ্নে ও সাহায্য করে। এমন মানুষ আর যাই হোক ক্রিমিনাল না মা। এই আমাকে দেখো, আমার মতো গরিব লোকের মেয়েকে শামিন ডাক্তারি পড়ায়। ওই যে রিয়াজকে দেখছো, ওর মায়ের হাড় অপারেশন করিয়ে দিয়েছে সেদিন। প্রত্যেক বছর পারিবারিক ব্যবসা থেকে কত টাকা অসহায়দের মাঝে দান করে জানো? আলো একটা তাচ্ছিল্যের হাসি হাসে, তারপর বলে, আপনাদের কাছে ও মহৎ, কারণ ও আপনাদের কিছু না কিছু করে দিয়েছে চাচা। কিন্তু আমার কাছ থেকে তো আমার সব কেড়ে নিয়েছে ওই জানোয়ারটা। আমার পরিবার, আমার খুশি, আমার ভালো লাগা, আমার গোছালো একটা সুন্দর জীবন সব নিঃস্ব করে ছিঁড়েছে আমায়। ও ক্রিমিনাল বললেও তো কম হয়ে যাবে চাচা। কোথায় যাচ্ছ?
সিঁড়ির প্রথম ধাপে এক পা দিতেই পিশাচ কণ্ঠ শুনে আলো থমকে দাঁড়ায়। শামিন রুটি ছিঁড়ে ডালের বাটিতে ডুবিয়ে আলোকে প্রশ্নটি করে। আলো উত্তর দিবে না করেও বলে ওঠে, নরকে। খেয়ে তারপর যাও। ঠান্ডা গলায় বলে শামিন ইয়াসার। লিভিং রুমের সাথে লাগোয়া ডাইনিং টেবিলে বাড়ির সবাই সকালের খাবার খেতে বসেছে। ঋতু নরম গলায় ডাকে, খেয়ে যান ভাবি। একদম আমার সাথে সম্পর্ক পাতাবে না বলে দিলাম। বলেছি না আমাকে ভাবি ডাকবে না, বলেছি না। ঋতু শুকনো হাসি হেসে বলে, আচ্ছা ডাকবো না, এই শেষবার। আপনি খেতে বসুন ভাবি, কাল রাতেই খাবার খাননি। এ বাড়ির কেউ তোমার চাকরানি না। আমার বোন, আমার ভাইয়ের স্ত্রী, কেউ তোমার চাকরানি না যে প্রত্যেক বেলা তোমার খাবার ঘরে নিয়ে গিয়ে মুখে তুলে খাইয়ে দেবে। আমি তাদের বলি, আপনার বাড়ির খাবার আমার শরীরে বিষের থেকে কম প্রভাব ফেলে না। চুপচাপ মুখ না চালিয়ে খেতে এসো। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের উপর রাখা রুটির বাটি থেকে একটা রুটি উঠিয়ে নিয়ে সেটা থেকে এক টুকরো ছিঁড়ে মুখে দিয়ে এক গ্লাস পানি হাতে নেয়। তারপর রুটির টুকরোটা পানি দিয়ে গিলে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো নরকে ঢুকে দরজা চাপিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ইয়াসারের এই ঘরটা তার কাছে নরকের থেকে কম কিছু না। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। হঠাৎ তার চোখে পড়ে দেওয়ালে টাঙানো একটা ছবি। ছবিটা আগে চোখে পড়েনি তার। 3 জন ছেলে এবং 1 জন মেয়ে বাচ্চার ছবি। বড় ছেলেটি ওই পিশাচটা তা স্পষ্ট বোঝা যাচ্ছে। চেহারায় পৈশাচিক ছাপ স্পষ্ট। তার পরের জন ইলহাম নামের চরিত্রহীন লোকটা, মেয়েটি ঈশিতা নামের মেয়েটি। চেহারায় বেশ মিল পাওয়া যাচ্ছে। ছোট এই ছেলেটি তবে কে? আলো কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে আলোর কাছে খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও দেখেছে সে। তোমার বউ কিন্তু বেশ বাড়াবাড়ি করছে ভাইয়া। ভাইয়ের বউ, তাই আমি কিছু বলছি না। কি করেছে? ঠান্ডা গলায় বলে শামিন ইয়াসার। ইলহাম বিরক্ত হয়ে বলে, কি করেছে মানে? আমাকে মুখের উপর রেপ কেসের আসামি বলল। মিথ্যা তো কিছু বলেনি। প্রতি মাসে হাজিরা দিস এখনো। কফির কাপে চুমুক দিয়ে স্বাভাবিক গলায় বলে ইয়াসার। ইলহাম বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি জানো সব মিথ্যা ভাইয়া। ওড়না ধরে টেনেছিলাম শুধু। তোর ওই এক টানে আমাদের পরিবারের রাজনৈতিক ক্যারিয়ারে ডাউনফল শুরু হয়েছিল। জেলে পচে মূর্তি। ভালোর মধ্যে ভালো হয়েছে, ঋতুর মতো একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছিস। ইলহাম নাক চোখ কুঁচকে ফেলে। কি ভালো, একটা গ্রামের মেয়ে। নেহাত ইলহামের সন্তান পেটে ধরেছে, নয়তো কবে বাড়ি থেকে নামিয়ে দিত। শামিন কফি শেষ করে বলে, ইসমামের জন্য দোতলার উত্তর পাশের ঘরটা পরিষ্কার করে রাখবে ওদের। আমি এখন বের হব। আর সংবর্ধনা সভা। বাবা আসবে কবে? সামনের সপ্তাহে। শামিন উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে তার ঘরের দরজার কাছে এসে সে থমকে যায়। দরজা ভেতর থেকে বন্ধ। শামিন মৃদু স্বরে ডাকে, হ্যালো। বারবার ওই পিশাচটার মুখে নিজের নাম উচ্চারিত হতে শুনলেই আলোর গা রিরি করে ওঠে। শামিন কয়েক মুহূর্ত চুপ থেকে আবারও বলে, দরজাটা খোলো। শুধুমাত্র বিছানাটা তোমাকে ছেড়ে দিয়েছে, এই ঘরটা না। এই ঘরটা আমার। আলো, দরজা খোলো। আলো দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। সরে গিয়ে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে। শামিন ভিতরে ঢুকে একবার আলোর দিকে তাকায়। তারপর আলমারি থেকে তার পোশাক বের করে ওয়াশরুমে ঢুকে পাল্টে নেয়। শুভ্র সুতির পাঞ্জাবি আর তার উপরে মুজিব কোট চাপিয়েছে আজ সে। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের চুল ঠিক করে আয়নার মধ্যে আলোর প্রতিবিম্বের দিকে এক পলক তাকিয়ে বলে, তোমার মায়ের জ্বর সেরেছে। ভাইয়েরা আজ কলেজে গিয়েছে। আলো চমকে ওঠে। শামিনের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, পেয়ে গিয়েছেন তো আমায়? হয়ে গিয়েছে না প্রতিশোধ নেওয়া? এখনো কেন ওদের পিছু পড়ে আছেন? ছেড়ে দিন ওদের। শামিন আলোর দিকে এগিয়ে এসে শুকনো হাসি হাসে। তারপর বলে, বাহ, এই তো এভাবে কথা বলবে আলো। মেয়ে মানুষ ঠিক এভাবে কথা বলে, নমনীয় হয়ে। তাহলে যদি পুরুষের মন গলে, জেদ দেখিয়ে কিছু বললে পুরুষ শুনবে কেন? শামিনের এই কথাটিতে শামিনের প্রতি আলোর ঘৃণা আরো এক ধাপ বেড়ে যায়। সে কিছু না বলে চোখ নামিয়ে নেয়। বলতে বলতে সে ক্লান্ত। শামিন বলে, নজর রাখছি না ওদের উপর, দেখভাল করছি।
তোমার ভাই দুটো একেবারে জাতা লেভেলের ভীতু, ওদের দেখভাল করতে হবে প্রচুর। যত যাই হোক আমি ওদের দুলা ভাই। দোলাভাই শব্দটা শুনে আলোর দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোর হাত ধরে। আলো এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয়। শামিন আবারও ধরে আলোর হাত, তারপর আলোর কনুইয়ের দিকটা দেখে। আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এতটা কেটেছে কিভাবে? আলো হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে বারান্দায় চলে যায়। শামিন 1 মিনিট দাঁড়িয়ে থেকে ড্রয়ার থেকে একটা মলম আর তার 3টে পাঞ্জাবি বিছানার উপরে রেখে বলে, মলমটা লাগিয়ে নিও। আর আমার বাড়ির প্রাচীর খুব উঁচু আলো, এই প্রাচীর টপকে পালাতে পারবে না তুমি। শুধু শুধু তার কাটায় লেগে নরম ত্বক ক্ষতবিক্ষত হবে। আজ প্রথম এবং শেষ। এরপর কখনো যদি দেখি তুমি বাগানে গিয়েছো তাহলে খুব খারাপ হবে। আজকে এই চমৎকার পাকনামির জন্য তোমাকে শাস্তি হিসেবে এই পাঞ্জাবি 3টা দিয়ে গেলাম, বোতামগুলো লাগিয়ে রাখবে। শামিন চলে যায়। আলো চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চালাক শিয়ালটা ঠিক বুঝে গিয়েছে আলো বাগানে কেন গিয়েছিল। আমাদের সময় অনুবর্তী ভাই আজ লেট করেছে, এই ব্যাপারে তোমাদের মতামত কি ভাই লোক? রাহাতের এমন প্রশ্নে সবাই ওর মুখের দিকে তাকায়। ফুয়াদ চেয়ার টেনে বসতে বসতে বলে, কাল সারাদিন ধকল গিয়েছে, এই ঘুমটা একটু গভীর হয়েছে বোধহয়। ফুয়াদের এমন উত্তরের বিরোধিতা করে তৌব বলে, না ভাই, ভাই তো ওই প্রথম এত ধকল সামলাই নাই, এসবে ভাইয়ের অভ্যাস আছে। আসলে নতুন বউ রেখে বিছানা ছাড়তে ইচ্ছা হয় না পুরুষ মানুষের। আমাকে দেখেন, আমি তো আসতেই চাইনি এত তাড়াতাড়ি, রনি ভাই ঘাড় ধরে নিয়ে আসছে। সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। আরাফ ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ভাই ওই মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করবি সেটাই তো বুঝতে পারছি না। ওই মেয়েটাকে তো ভাই ভালোবাসে না। ভালো আজ বাসে না, কাল তো বাসতেই পারে। তৌফের এমন কথাই রাহাত বলে, ভাই অমন মেয়েকে কখনোই ভালোবাসবে না। ওই মেয়ে আজীবন একটা জেদ হয়ে থাকবে ভাইয়ের কাছে। না ভাই, মিলিয়ে নিয়ে নেওয়ার কথা। মেয়ে মানুষ জাদু জানে ভাই, দেখবেন একদিন ঠিকই ভাই ওই মেয়েকে বুকে টেনে নিয়ে বলবে, ভেঙেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? সবাই চাপা স্বরে হেসে ওঠে তৌফের কথায়। তৌফ মুখ হাসি হাসি করে বলে, স্ত্রীকে বিছানায় সৌন্দর্য উপাধি দেওয়া ভাই একদিন ওই মেয়েকে মাথায় তুলে নিয়ে আসবে। এইটা যদি না হয় তাহলে আমার নাম উল্টে ফেলবেন। রাহাত বলে, আমি এখনই তোর নাম উল্টে ফেলেছি, তোর নাম আজ থেকে হতো। এমন সময় শামিন এসে দাঁড়ায় সেখানে। শামিনকে দেখে তৌফ চুপ হয়ে যায়। ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, দেরি হলো কেন? প্রথম দিনেই এত দেরি? জনগণ তো আশা হতো হবে নেতা। শামিন চেয়ার টেনে বসতে বসতে বলে, ইসমাম আসবে কাল, ওর জন্য বাড়িটা একটু গোছগাছ করিয়েছি, লোককে বুঝিয়ে দিয়ে এলাম সবটা। তৌফ শামিনের দিকে তাকিয়ে বলে, ভাই আপনাকে আজ খুব সুন্দর লাগছে। মুজিব কোট গায়ে আপনাকে পুরো শেখ মুজিবের মতো লাগছে, শুধু গোপে এবং হাতে পাইপটা নেই। আরাফ পানি খেতে নিচ্ছিল। তৌফের কথা শুনে কাশি উঠে যায় আরাফের। ফুয়াদ শামিনের দিকে তাকিয়ে বলে, এখন চল, বসে বললি কেন? আজ তোর সংবর্ধনা অনুষ্ঠান, তোর কোনো শীত গরম দেখছি না। শামিন উঠে দাঁড়ায়। সত্যিই কোনো এক অজানা কারণে সে আগ্রহ পাচ্ছে না কোনো কিছুতেই। মন পড়ে আছে বাড়িতে। এর কারণ কি? এই দাঁড়া। আজান আয়াত হাঁটতে থাকে। পেছন থেকে কলেজের কিছু সিনিয়র ছেলে ডাকে ওদের। এই তোদের দাঁড়াতে বলছি না। দুজনে দাঁড়িয়ে পড়ে। ছেলেগুলো ওদের সামনে এসে দাঁড়ায়। এদের মধ্যে দীপু নামের ছেলে ধমকের সুরে বলে, নাম কি তোদের? আজান নমনীয় হয়ে বলে, আমি আজান ও আয়াত। কোন ক্লাস? ইন্টার ফার্স্ট ইয়ার। বড় ভাইদের দেখলে সালাম দিতে হয় জানিস না? আজান আর আয়াত একে অপরের মুখ চাওয়াচাই করছে। ছেলেগুলোর মধ্য থেকে একটা ছেলে লম্বা ছেলেটাকে বলে, দীপু ভাই এখনো সালাম দিচ্ছে না, এদের মাথায় কি ঘিলু নেই? দীপু কপাল কুঁচকে বলে, হুঁ তাই তো দেখছি। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, এই কলেজের নিয়ম জানিস? আজান আয়াত মাথা নাড়ায়। দীপু বলে, কলেজে ঢুকে বড় ভাইদের সালাম দিতে হয়। একটা ছেলে আজানের চোখ থেকে চশমা খুলে নেয়। এত পাওয়ার তো চশমায়, কানা নাকি তুই? কঠিন গলায় বলে আয়াত। দীপু কপাল কুঁচকে আয়াতের দিকে তাকিয়ে বলে, বাবা বিড়াল তো মিউ মিউ করতে জানে দেখছি। আচ্ছা চশমা ফেরত পাবি।
আগে একটু নিচে দেখা। পাশ থেকে একটা ছেলে দাঁত বের করে বলে, ভাই আমার পছন্দের গানে নাচবে ওরা। কথাটি বলেই ছেলেটা ফোনে একটা হিন্দি গান ছেড়ে দেয়। আজান আয়াত ঘাবড়ে গিয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। রনির নাম্বার দেখে শামিন ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে রনি বলে, আপনার দুদু ভাতু শ্যালক দুটোকে র্যাক দিচ্ছে, অনার্সের কিছু রাম ছাগল। কি করব? তুই ভালো করে জানিস তুই কি করবি, শুধু শুধু আমাকে ফোন দিয়েছিস কেন? ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। তারপর বলে ওঠে, দাঁতগুলো নাড়িয়ে দে, একেবারে ফেলে দিস না। ভাইয়ের বিয়ের চক্করে রাজনীতি ছেড়ে কখনো সেলসম্যান, কখনো ওষুধের ডিলার, কখনো গুন্ডাগিরি করতে হচ্ছে। কি দিন এলো তার। আলোকে কোথাও দেখছি না ভাবি, কোথাও গিয়েছে নাকি? রেহিনা মাথা ঘুরিয়ে খোরশেদের দিকে আতঙ্কিত মুখ নিয়ে তাকায়। আমতা আমতা করে বলে, ওর মেজু মামার কাছে গিয়েছে। বদলুর কাছে খুলনায় গিয়েছে। ওর তো শুনছি সামনের সপ্তাহে ইনকোর্স এক্সাম। রেহিনা ম্ল্যান হেসে বলে, ওর নানি একটু অসুস্থ, দেখতে চেয়েছে, চলে আসবে। খোরশেদ যেন বিশ্বাস করতে চাইছে না সবটা। বিষয়টা তার কাছে খুব গোলমেলে লাগছে। আতায়ুর আলম হুট করে নির্বাচন বর্জন করে গর্তে ঢুকে গিয়েছে। এদিকে তার মেয়ে বাড়ি থেকে উধাও। বিষয়টি খুবই গোলমেলে। দীপুর পিছনে দাঁড়িয়ে রনি বলে ওঠে, নাচ দেখতে ইচ্ছে করছে তোদের? আজান আয়াত রনির কণ্ঠস্বর শুনে একটা ঢোক গিলে ফেলে। এ তো সেই লোকটা যে সেদিন রাতে তাদের গলায় ছুরি ধরেছিল। এখানেও চলে এসেছে। দীপু রনিকে দেখে ঘাবড়ে যায়। স্বামী নিয়াসের খাস চেলা রনি। এ কেন এখানে এসেছে? রনি এগিয়ে যায় দীপুর দিকে, কঠিন গলায় বলে, নাচ দেখবি? দীপু একটু সাহসী সাজতে চায় নিজের দলের কাছে। বুক ফুলিয়ে বলে, এটা আমাদের কলেজের মামলা। কিন্তু ওরা তো আমার লোক। আপনার লোক মানে? মানে আমাদের শামিন ভাইয়ের একটা নাচের গ্রুপ আছে বুঝলি, ওরা সেই দলের লোক। আমাদের লোক এভাবে কোনো পারিশ্রমিক ছাড়া নাচে না, তার জন্য অনেক বড় দাম দিতে হয়। না দাম মানে? দাম। আপাতত তোর দাঁতগুলো দে। দীপু কিছু বুঝে ওঠার আগে সশব্দে দীপুর ডান গালে একটা চর বসিয়ে দেয় রনি। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে আতকে ওঠে। রনি আজান আয়াতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ক্লাসে যাও। সারাটা দিন শামিন বাইরে কাটিয়ে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরেছে। গাড়ির পিছনের সিট দুটো ফুলের মালায় ভর্তি হয়ে গিয়েছে। গাড়ি থেকে নেমে অলস ভঙ্গিতে হেঁটে বাড়ির ভিতরে যায়। ইহান তার বড় বাবাকে দেখে ছুটে আসে। ইহানকে কোলে উঠিয়ে গালে চুমু খায় শামিন। লিভিং রুমে এসে দাঁড়ায় ইহানের নতুন টিচার শান্ত, ফর্সা এবং সুদর্শন একজন যুবক। কাঁধে ব্যাগ উঠিয়ে নিয়ে শামিনের দিকে তাকিয়ে মাথা নিচু করে সালাম দেয়। শামিন সালামের উত্তর দিয়ে বলে, নাস্তা করেছো? জি ভাইয়া। নিচু স্বরে বলে শান্ত, তারপর চলে যায়। শামিনের কাছে ছেলেটিকে বাড়াবাড়ি রকমের বোকা বোকা মনে হয়। একজন প্রাপ্তবয়স্ক ছেলে ইসমামের বয়সী, কেমন মাথা নিচু করে হাঁটা চলা করে। মাথায় একটা ঘোমটা দিলেই পুরোপুরি মেয়ে মানুষ লাগতো। শামিনের কাছে ছেলেটির আচার আচরণ হাস্যকর লাগে। এভাবে মাথা নিচু করে হাঁটবে মেয়ে মানুষ, পুরুষ হাঁটবে বুক ফুলিয়ে সিংহের মতো। ঋতু এক গ্লাস লেমন ওয়াটার এনে শামিনের দিকে এগিয়ে দেয়। শামিন হাসি দিয়ে গ্লাসটা নিয়ে চুমুক দিতে দিতে বলে, সব ঠিকঠাক? না ভাইয়া, একটু সমস্যা আছে। শামিন চুমুক দিতে গিয়েও দেয় না। ঋতু বলে, ঘরে গিয়ে দেখুন। শামিন গ্লাসটা ঋতুর হাতে দিয়ে হন হন করে চলে যায় নিজের ঘরে। দরজা ঠেলে ভেতরে ঢুকেই তার চোখ কপালে উঠে যায়। পুরো ঘরে টুকরো কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলোর তার শখের দামি পাঞ্জাবি তিনটে খুব যত্ন করে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলেছে। আলোর এমন শিশু সুলভ আচরণে শামিনের খানিকটা রাগ উঠলেও সে তার অনুভূতি ব্যক্ত করে না, বরং ঠান্ডা গলায় বলে, বড্ড পরিশ্রমী মেয়ে তুমি আলো। পাঞ্জাবি তিনটা মাঝ বরাবর একটুখানি কেটে ফেললেই সেগুলো পরার অযোগ্য হয়ে যেত, কিন্তু তুমি কত ধৈর্য দেখালে। আলো মেঝেতে চুপচাপ বসেছিল। শামিনের দিকে না তাকিয়ে বলে, সুযোগ পেলে আপনার শরীরটাও এভাবে টুকরো করব আমি। শামিন বাঁকা হাসি হেসে আলমারি থেকে তার একটি ট্রাউজার আর টি শার্ট বের করে আলোর দিকে না তাকিয়ে বলে, খালি কলসি বাজে বেশি,
প্রবাদটার পারফেক্ট উদাহরণ তুমি আলো। কথাটি বলে ওয়াশরুমে ঢুকে জামাকাপড় পাল্টে নিয়ে বের হয়ে সীতারাকে ডেকে ঘরটা পরিষ্কার করে দিতে বলে শামিন। সীতারা ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। শামিন আলোর দিকে একবার তাকিয়ে বলে, মেঝেতে বসে থাকো কেন এভাবে? আলো তার উত্তর দেয় না। শামিন আলোকে ভালো করে লক্ষ্য করে বলে, ওষুধ লাগাওনি কেন হাতে? আলো চোখ মুখ কুঁচকে ফেলে। শামিন বিছানার উপর থেকে মলমটা উঠিয়ে নিয়ে এসে আলোর সামনে বসে। আলোর হাতটা ধরে কিছুক্ষণ ক্ষতটার দিকে তাকিয়ে থেকে বলে, এরকম একটা গভীর ক্ষত এভাবে খোলা রেখে ঘুরে বেড়াচ্ছ, ইনফেকশন হয়ে যেতে পারে। এতটুকু কমন সেন্স নেই তোমার সচেতন বাবার সচেতন কন্যা। হোক ইনফেকশন, আপনার থেকে ভয়ঙ্কর কিছু না সেটা। ঠান্ডা গলায় বলে আলো। শামিন কিছু না বলে আলোর হাত ধরে ঔষধ লাগিয়ে দেওয়ার জন্য। আলো এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে,